অ্যাডভান্সড অ্যাকাউন্টিং বিবিএ বিবিএস থার্ড ইয়ার চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 1 নম্বর ক্লাস। ক্লাসের শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের যত প্রকার বেসিক আছে, যত প্রকার নিয়মকানুন আছে একেবারে সহজে বোঝাবো। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাস দেখবেন, বুঝবেন না এরকম হবে না ইনশাল্লাহ। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয় নিয়মকানুন আমি আগে থেকে লিখে রেখেছি, এখন তোমাদের আলোচনা করে বুঝাবো। এগুলো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে, আর এগুলো বুঝতে পারলে অধ্যায়ের যে কোনো অঙ্কের সমাধান তোমরা পারবে। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। অধ্যায়ের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কি এটা তো প্রথমেই জানা উচিত। এছাড়াও আমরা ধারণা নিব শেয়ার কি, ডিভিডেন্ড কি, ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার কি, এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব কি, স্টক হোল্ডার্স ইকুইটি কি। প্রথম প্রশ্ন, স্টক অথবা শেয়ার কি? শেয়ারের সংজ্ঞা হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। একটা কোম্পানি মূলধন গঠন করবে, মূলধন গঠনের জন্য কোম্পানি শেয়ার ইস্যু করে। ইস্যু মানে ধরে নাও বিক্রি করে, কোম্পানি শেয়ার বিক্রি করে। এখন একটা শেয়ারের মূল্য আমি ধরে নিলাম 1000 টাকা। যদি কোম্পানি 100টি শেয়ার এখন ইস্যু করে বা বিক্রি করে, তাহলে কোম্পানি কত টাকা পাবে? 1 লক্ষ টাকা পাবে। ওই 1 লক্ষ টাকা নিয়ে ধরে নিলাম কোম্পানি মূলধন গঠন করে ব্যবসা পরিচালনা করবে। যাদের কাছে কোম্পানি শেয়ার বিক্রি করে এবং যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার অথবা স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার। আবারও বলছি, কোম্পানি যাদের কাছে শেয়ার বিক্রি করে অথবা যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন আমার প্রশ্ন এখানে, শেয়ার যারা ক্রয় করে তারা শেয়ার ক্রয় করবে কেন? যারা শেয়ার ক্রয় করে তাদেরকে তো শেয়ার হোল্ডার বলে, শেয়ার তারা ক্রয় করবে কেন? এইটা বোঝানোর জন্য আমি এখানে কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমি বলেই দিছি যে এক একটা শেয়ারের মূল্য 1000 টাকা। 100টা শেয়ার যদি কোম্পানি ইস্যু করে তাহলে 1 লক্ষ টাকা মূলধন নিয়ে কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। কোম্পানি যেহেতু ব্যবসা পরিচালনা করবে তাহলে কোম্পানি নিশ্চয়ই এখানে মুনাফা আছে বা লাভের একটা অংশ আছে। এখন শেয়ার হোল্ডার যারা শেয়ার ক্রয় করেছে তারা কেন শেয়ার ক্রয় করে, এটা হলো আমার প্রশ্ন। এটার উত্তর হচ্ছে, ধরে নিলাম আর্নিং পার শেয়ার মানে শেয়ার প্রতি আয়। এক একটা শেয়ারে বা শেয়ার প্রতি আয় কোম্পানি আয় করেছে 10 টাকা। এখন 10 টাকার মধ্য থেকে 100টা শেয়ারের মধ্য থেকে 5টা শেয়ার ধরে নিলাম আমি ক্রয় করেছি। আমি কেন ক্রয় করেছি? আমি ক্রয় করেছি 5টা শেয়ার মুনাফার আশায়। এই যে কোম্পানি আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয় 10 টাকা করে লাভ করেছে, লাভের একটা অংশ মনে করো 4 টাকা আমাকে দিয়ে দিছে, 6 টাকা নিজেদের কাছে রেখে দিছে। এই যে লাভের একটা অংশ আর্নিং পার শেয়ার 4 টাকা আমাকে দিয়ে দিল, এটাই হচ্ছে ডিভিডেন্ড অথবা লভ্যাংশ। অর্থাৎ শেয়ার ক্রয় করে আমি যে ডিভিডেন্ড বা লভ্যাংশ এখানে পেয়েছি, এই যে 4 টাকা পেয়েছি, এটাই ডিভিডেন্ড বা লভ্যাংশ। আর নিজেদের কাছে যেটা রেখে দেয় এটা হচ্ছে রিটেনশন, এটাকে রিটেনশন বলে। তাহলে স্টক কি? কোম্পানি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে বা স্টক বলে। অর্থাৎ এই যে 1000 টাকা মূল্যের এক একটি শেয়ার, এটা হলো স্টক বা শেয়ার। আর যারা শেয়ার ক্রয় করে তাদেরকে বলা হয় স্টক হোল্ডার্স বা শেয়ার হোল্ডার। 5টা শেয়ার আমি ক্রয় করলাম বা যারা শেয়ার ক্রয় করবে, কোম্পানি যদি একটি শেয়ারে 10 টাকা করে আয় করে, লাভ করে, লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে, তাহলে শেয়ার হোল্ডারদের মধ্যে যেটা বন্টন করে ওইটাই হলো ডিভিডেন্ড বা লভ্যাংশ। আর নিজেদের কাছে যেটা রেখে দেয় এটাই হলো রিটেনশন। তাহলে স্টক বা শেয়ার কি, ডিভিডেন্ড বা লভ্যাংশ কি, একেবারেই ক্লিয়ার। এখন ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার কি? এই যে বর্তমান অধ্যায়ের মধ্যে স্টক হোল্ডার সিকিউরিটি বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব যারা নির্ণয় করবেন তারা হলো কোম্পানির মালিক। এই যে অঙ্কটার মধ্যে
জাবেদা দাখিলা নির্ণয় করা হবে বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করা হবে, এটা অঙ্কের সমাধান বা নির্ণয়টা কে করবে? কোম্পানি করবে, কোম্পানির মালিক করবে। ট্রেজারি স্টক বোঝাতে গিয়ে আমি এই কথাটা বললাম। ধরে নিলাম কোম্পানির মালিক হলাম আমি। একটা উদাহরণ দিচ্ছে, 100টা শেয়ার আমি ইস্যু করেছি 10 টাকা মূল্যের। এখন 100টা শেয়ার থেকে 10টা শেয়ার আমি নিজেই আবার ক্রয় করে নিছি, আমার শেয়ার আমি ক্রয় করে নিছি। তখন আমার ইস্যুকৃত অবস্থায় রইল 90টি শেয়ার। এখন আমার শেয়ার ইস্যু করার পরে যদি আমার শেয়ার আমি নিজেই আবার ক্রয় করে নেই, তো যতটা শেয়ার নিজে ক্রয় করেছি তার নাম হচ্ছে ট্রেজারি শেয়ার। বোঝাতে পেরেছি? আমার শেয়ার ইস্যু করার পরে আমি নিজেই যদি আমার শেয়ার আবার ক্রয় করে নেই, তার নাম হলো ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার। সবই বুঝতে পারবেন, চিন্তার কারণ নাই। স্টক হোল্ডার সিকিউরিটি বা শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এটা কি? এখন আমি তো একটু আগে বলেছি যে কোম্পানি আমার, যাদের কাছে শেয়ার আমি ইস্যু করলাম, তারা যে আমার কাছ থেকে শেয়ারটা ক্রয় করলো এমনি এমনি না, লাভের আশায়। তারা কি পরিমাণ লাভ পাবে, কি পরিমাণ শেয়ার তাদের কাছে ইস্যু করেছে, এইটা নিয়ে তাদের কি পরিমাণ সত্য আছে একটা অঙ্ক বা হিসাব করার প্রয়োজন। তারা কি পরিমাণ টাকা পাবে, এটাই হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। মানে শেয়ার হোল্ডাররা কি পরিমাণ টাকা পাবে ওইটা নির্ণয় করা, তাদের অধিকারে কি কি আছে, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব। এখন স্টক অথবা শেয়ার দুই ধরনের, একটা হচ্ছে কমন স্টক আর একটা প্রিফার্ড স্টক। কমন স্টক মানে সাধারণ শেয়ার, প্রিফার্ড স্টক মানে অগ্রাধিকার শেয়ার। কমন স্টকের বেলায় একটা বৈশিষ্ট্য বলে দেই যে যত লাভ হবে, লাভ যত হবে কোম্পানি, মানে লাভ হলে কোম্পানি লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করবে, লাভ না হলে করবে না। এটা হলো কমন স্টকের বৈশিষ্ট্য। আর প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্দিষ্ট সরাসরি উল্লেখ থাকে যে 10% ডিভিডেন্ড দেওয়াই হবে। এখন কোম্পানির লাভ হোক কিংবা লস হোক, অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে তারা কিন্তু ফিক্সড 10% লভ্যাংশ বা ডিভিডেন্ড পেয়ে থাকে। কমন স্টকের বেলায় লাভ হলে পাবে, প্রিফার স্টকের বেলায় লাভ হলেও পাবে, লাভ না হলেও পাবে শেয়ার হোল্ডাররা, ডিভিডেন্ড বা লভ্যাংশ পাবে। এই ধারণাটা একেবারেই ক্লিয়ার। আচ্ছা, আরও ক্লিয়ার হবে ধারাবাহিক ক্লাসগুলো দেখো। আমরা অঙ্কের মধ্যে আরও কিছু বিষয় পাব, যেমন অঙ্কের মধ্যে বলা হবে ফেস ভ্যালু বা পার ভ্যালু, স্টেটেড ভ্যালু। এই দুইটা ভ্যালু দেখে আমরা ওই সময় সহজে বুঝতে পারি না, এটা আমি আগেই বুঝিয়ে দিচ্ছি। ফেস ভ্যালু বা পার ভ্যালু একই, এটার বাংলা অর্থ হচ্ছে অভিহিত মূল্য। অভিহিত মূল্যটা কে নির্ধারণ করে? আইনের মাধ্যমে কোম্পানির গঠনতন্ত্র এটা নির্ধারণ করে এবং এটা বৈধ। ফেস ভ্যালু বা পার ভ্যালু এটা কমানোর সুযোগ নাই। স্টেটেড ভ্যালু বাংলা অর্থ ঘোষিত মূল্য। ঘোষিত মূল্য এটা আইনের মাধ্যমে নির্ধারণ হয় না, এটা কোম্পানির ব্যবস্থাপনায় যারা আছে তারাই নির্ধারণ করে। পার্থক্যটা ক্লিয়ার? ফেস ভ্যালু বা পার ভ্যালু মানে অভিহিত মূল্য, আইনের মাধ্যমে বা কোম্পানি গঠনতন্ত্র যারা কোম্পানি গঠন করেছে আইনের মাধ্যমে তারাই এটা নির্ধারণ করে দেয়। আবার কোম্পানির ব্যবস্থাপনায় যারা আছে তারা যেটা মূল্য নির্ধারণ করে এটা হলো স্টেটেড ভ্যালু বা ঘোষিত মূল্য। এখন আমি তোমাদেরকে যা দেখাবো এগুলা এখন দেখো, যা বলি শোনো, কয়েকটা ক্লাস আগে দেখো, আমি একটু পরে এগুলো প্রয়োগ করে দেখাচ্ছি। কঠিন ভাবার কোনো কারণ নাই। আজকের ক্লাস থেকে কেউ বলবে না যে এ অধ্যায়ের ম্যাথগুলো কঠিন। তবে একটা কাজ শুধু তোমাদের করতে হবে, জাবেদা দাখিলা যখন যেটার দেওয়া প্রয়োজন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইটা আলাদা করে তোমাদের মনে রাখতে হবে। প্রয়োজনে খাতা কলমে কয়েকবার লিখে নেবেন। আচ্ছা, আগে কয়েকটা ক্লাস শেষ করি। অভিহিত মূল্য মানে শেয়ারের যে মূল্যটা আইনিভাবে যে মূল্য ধরা হয়েছে। ইস্যু মানে সহজে বোঝানোর জন্য আমি ধরে নিলাম বিক্রয়। শেয়ার ইস্যুর ক্ষেত্রে জাবেদা দাখিলা কী হবে? মনে করো আইনের মাধ্যমে একটা শেয়ার মূল্য হলো 10 টাকা, এটা আমি ধরে নিলাম। অভিহিত মূল্যে ইস্যু করা হলে, এখন কোনো শেয়ার যদি 10 টাকা মূল্যে ইস্যু করা হয় তাহলে তো কোম্পানি নগদ পাবে, সেই জন্য ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। এই জাবেদা দাখিলাটা কি তোমার মনে থাকবে না? আমি একটু পরে প্রয়োগ করে দেখাবো, চিন্তার কোনো কারণ নাই।
অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে ইস্যু করা হলে শেয়ারের মূল্য 10 টাকা, এখন আমি বিক্রি করে দিলাম 12 টাকা দিয়ে, তাহলে তো অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে আমি বিক্রি করেছি। এরকম যদি হয় তখন যাবে দাদা কিলা ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। এটা তোমাকে দিতেই হবে যে কোনো সময়। তারপর অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে ইস্যু করা হলে, এখন অভিহিত মূল্য 10 টাকা আছে, তুমি শেয়ার বিক্রি করে দিলে 8 টাকায়, তাহলে তো এটা কম মূল্যে দিয়েছো। সেই ক্ষেত্রে যাবে দাদা কিলা ক্যাশ ডেবিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট, কমন স্টক ক্রেডিট। আচ্ছা, এই যে অভিহিত মূল্যের চেয়ে বেশি যে টাকাটা, এটাকে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু বলা হয়। অভিহিত মূল্যের চেয়ে মনে করো 12 টাকা অর্থাৎ 2 টাকা বেশি মূল্যে বিক্রি করলেন, তখন এক্সেস যেটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, এটা কিন্তু ক্রেডিট হয়ে যায়, কারণ যে কোনো আয় বলতেই ক্রেডিট। মনে রাখার একটা উপায় বলতেছি তোমাকে, যে কোনো আয় বলতেই ক্রেডিট, যার কারণে এটা ক্রেডিট হয়ে গেল। কিন্তু পরে আবার দেখে গেল পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ডেবিট হয়ে গেল। কিভাবে আমি মনে রাখতে পারি? 8 টাকায় যদি তুমি বিক্রি করো তাহলে 2 টাকা কমে তুমি বিক্রি করছো, এখন তো 2 টাকা তোমার জন্য লস। তখন এইটার যে এক্সেস, এটা ব্যয় হওয়ার কারণে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু তখন ডেবিট হয়ে যাবে। কেন? ব্যয় হওয়ার কারণে। তোমরা জানো, ফার্স্ট ইয়ার থেকে যারা আমার ক্লাস করেছো তোমরা জানো আয়ের সাথে ক্রেডিটের সম্পর্ক, ব্যয়ের সাথে ডেবিটের সম্পর্ক। যেহেতু ব্যয়, সুতরাং এক্সেসটা ডেবিট, যাতে তোমরা মনে রাখতে পারো। আর যেহেতু আয় আগেরটা, এক্সেসটা ক্রেডিট, মানে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেসটা ক্রেডিট, এটা যাতে তোমাদের মনে থাকে। একটু কষ্ট করে হলেও এটা মনে রাখবেন। ওকে, এবার পরবর্তী আলোচনায় যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, একটু মনোযোগী হও। ট্রেজারি স্টক। তোমাদের কি মনে আসছে? একটু আগে আমি বলেছিলাম ট্রেজারি শেয়ার কি? 100টা শেয়ার মনে করো ইস্যু করেছে। আমার 5টা শেয়ার ইস্যু করার পরে বা বিক্রি করার পরে নিজেই আবার ক্রয় করে নিয়েছি। যতটা নিজের শেয়ার নিজে ক্রয় করে নেই, সেটাই হলো ট্রেজারি স্টক। তাহলে ট্রেজারি স্টকের ক্ষেত্রে যাবে দাদা কিলা কীরকম হবে? আমি ধরে নিলাম যে আমার ট্রেজারি স্টক আমি 10 টাকা মূল্যে ক্রয় করে নিয়েছি। এখন আমি যদি ট্রেজারি স্টক 10 টাকা মূল্যে ক্রয় করি, পারচেজ অফ ট্রেজারি স্টক, সেই ক্ষেত্রে আমার নগদ যাবে। নগদ চলে গেলে নগদান ক্রেডিট হয়, নগদ চলে আসলে নগদান ডেবিট হয়। নগদ যেহেতু যাবে, ক্যাশ ক্রেডিট, ট্রেজারি স্টক হয়ে যাবে ডেবিট। এবং আরেকটা কথা বলে রাখি, যদি নগদে লেনদেন হয় তাহলে তো অবশ্যই ক্যাশ ডেবিট করবেন। মনে করো এই যে অভিহিত মূল্যে ইস্যু করা হলে নগদ পেয়েছো, তাই ক্যাশ ডেবিট করেছো। এখন যদি জমির বিনিময়ে শেয়ার ইস্যু হয়, ল্যান্ড ডেবিট করবে, এটা তো স্বাভাবিক। তোমরা তো এটা বুঝতে পেরেছো, তাই না? আচ্ছা, তো যেটাতে এখন ছিলাম ট্রেজারি স্টক। এখন সেল অফ ট্রেজারি স্টক অ্যাবভ কস্ট। আমি আমার শেয়ার ক্রয় করে নিছিলাম, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট এখানে যাবে দাদা কিলা আছে। সেল অফ ট্রেজারি স্টক অ্যাবভ কস্ট মানে এই টাকাটার উপরে যদি বিক্রি করি, বেশি টাকায় বিক্রি করি, আমি 12 টাকায় বিক্রি করলাম আমার ট্রেজারি স্টক, তখন যাবে দাদা কিলা কি ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, তখন হয় ক্রেডিট। কেন? 2 টাকা বেশি যেটা, এটা কিন্তু পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ওইটাতে যায়, আর আয় হওয়ার কারণে ক্রেডিট মনে রাখার উপায়। সেল অফ ট্রেজারি স্টক বিলো কস্ট। মনে করো আমি 7 টাকায় এখন ট্রেজারি স্টক বিক্রি করে দিলাম। বিলো কস্ট মানে মূল যে মূল্যটা এটার নিচে, কমে। তখন কি হবে? নগদে বিক্রি করলে ক্যাশ ডেবিট, জমির বিনিময়ে হলে ল্যান্ড ডেবিট, যন্ত্রপাতির বিনিময়ে হলে ইকুইপমেন্ট ডেবিট। এই জন্য যেটার বিনিময়ে বিক্রি করি ওইটা তো ডেবিট হবেই। ট্রেজারি স্টকটা ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি এখানে কেন ক্রেডিট হলো, এখানে কেন ডেবিট হলো, আমি জানি তোমরা উত্তর দিতে পারবে। এটার কারণ হচ্ছে যে 10 টাকা মূল্য যেটা, আমি 12 টাকায় বিক্রি করলে এখানে 2 টাকা আমার লাভ আছে, আর লাভের অংশটা কিন্তু এই হিসাবের মধ্যে দেখানো হয়, লাভ যেহেতু ক্রেডিট। এখন আমি যদি 7 টাকা মূল্যে বিক্রি করি, এখানে 3 টাকা আমার লস আছে, লসের অংশটা যেহেতু এই নামে দেখাতে হয়,
ব্যয় যেহেতু সুতরাং ডেবিট। আশা করছি মনে রাখার সহজ উপায় তোমরা পেয়ে গেছো। এইগুলো একটা তথ্য। এখনই যে সব কিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই। আগে আমার 2 থেকে 3টা ক্লাস দেখো, তারপরে সব ক্লিয়ার হয়ে যাবে। ক্যাশ ডিভিডেন্ডের জার্নালগুলো এখন আমরা জানব। শেয়ার হোল্ডারদের মধ্যে এই যে লাভের অংশ বন্টন করা হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড। ডিভিডেন্ড বা লভ্যাংশ দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড, আরেকটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। নগদেও দেওয়া যায়, নগদ অথবা শেয়ারের বিনিময়ে দেওয়া যায় স্টক। এখন ক্যাশ ডিভিডেন্ড যদি হয় নগদ লভ্যাংশের ক্ষেত্রে, ক্যাশ ডিভিডেন্ড অন ডেক্লেয়ার ডেট বা ডেক্লারেশন ডেট, যেই তারিখে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়, ঘোষণা করার জন্য জার্নাল দিতে হয় রিটেন আর্নিংস ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট। ডিভিডেন্ড পেবল এই কারণে হলো যে ডিভিডেন্ডের টাকা এখনও দেওয়া হয় নাই, দিতে হবে, এই জন্য ডিভিডেন্ড পেবলটা ক্রেডিট করা হয়েছে। ক্যাশ ডিভিডেন্ড অন পেমেন্ট ডেট, কিন্তু যেই তারিখে লভ্যাংশটা পরিশোধ করে দিবেন, আগে ছিল ডিভিডেন্ড পেবল ক্রেডিট, কারণ এখনও দেওয়া হয় নাই। যেহেতু দেওয়া হচ্ছে জাবেদা মিল রাখার জন্য, নগদ তো চলে গেছে অবশ্যই ক্যাশ ক্রেডিট, আর ডিভিডেন্ড পেবল আগে ডেবিট ক্রেডিট ছিল, ওইটা যদি এখন ডেবিট করে দেই তাহলে তো ডিভিডেন্ড পেবলের যে টাকাটা বাদ পড়ে যায়। আমার কথা হলো নগদ লভ্যাংশ ঘোষণা যেদিন করা হয় রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেবল ক্রেডিট তোমরা মনে রেখে দিও। আর যেই তারিখে ডিভিডেন্ড পরিশোধ করে দিবেন ডিভিডেন্ড পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা তোমরা মনে রেখে দিও। নগদ চলে যায় এই জন্য ক্যাশ ক্রেডিট, আর যেই তারিখে ঘোষণা সেই তারিখে তো নগদ যায় না, দিতে হবে, এই জন্য এটা পেবল মানে বকেয়া হিসাবে থাকে। আর যখন তুমি পরিশোধ করে দিলে নগদ চলে যায় ক্যাশ ক্রেডিট আর ডিভিডেন্ড পেবলটা ডেবিট। এবার স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে এগুলো তোমরা অঙ্কের মধ্যে পাবে, এই জন্য আমি আগেই দেখিয়ে দিতেছি যাতে ওই সময় তোমরা কঠিন না পাবো। যেই তারিখে স্টক ডিভিডেন্ড এটার ঘোষণা দেওয়া হয় তখন জার্নালটা তোমরা এইভাবে দিয়ে দিও। কি সেটা? রিটেন আর্নিং ডেবিট কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট। একটু কষ্ট করে মনে রেখে দিও, এটা মনে রাখলেই তোমাদের জন্য ম্যাথগুলো সহজ। আমি জানি 2-3 বার যদি খাতার মধ্যে তোমরা এটা লিখো মনে থাকবে। তাহলে স্টক ডিভিডেন্ড যেই তারিখে ঘোষণা, জার্নাল হলো এটা। স্টক ডিভিডেন্ড বা শেয়ার যেটা লভ্যাংশ হিসাবে নগদ না দিয়ে শেয়ার দেওয়া হয়, যেই তারিখে শেয়ারটা তুমি পেইড করবে বা ইস্যুড করবে শেয়ার হোল্ডারদের কাছে। আগে তুমি কি করেছিলে? যেই তারিখে ঘোষণা ছিল কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করেছিলে, তাই না? এখন যেহেতু স্টকটা তুমি দিয়ে দিচ্ছ, এখন কমন স্টক তোমার চলে যাচ্ছে, এই জন্য কমন স্টক ক্রেডিট যেহেতু দিয়ে দিচ্ছ, নগদ চলে গেল নগদান ক্রেডিট। আর আগে যেহেতু কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট করেছো, এখন দিয়ে দিচ্ছ, তাহলে এটা ডেবিট করে দাও। মনে রাখার একটা উপায় বলতেছি, আগে যেহেতু এটা ক্রেডিট আছে এখন ডেবিট করে দাও, যেহেতু তুমি দিয়ে দিচ্ছ। আর এখন কিন্তু নগদ যাচ্ছে না, কমন স্টক যাচ্ছে, তাই কমন স্টক ক্রেডিট। নিট ইনকাম এটা ক্লোজ করার জন্য ইনকাম সামারি ডেবিট করতে হয়, রিটেন আর্নিংটা ক্রেডিট করতে হয় যে কোনো সময় যে কোনো অঙ্কের মধ্যে। আমি আশা করছি তোমাদের এটা মনে থাকবে। আচ্ছা, এখন প্রয়োগ করে দেখাবো। তারপর স্টক হোল্ডার সিকিউরিটি, এই যে কোম্পানি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করবে, মানে শেয়ার হোল্ডাররা কতটা শেয়ার তাদের কাছে ইস্যু করা হয়েছে, অনুমোদিত কতটা, তো এই যে তাদের মালিকানা সত্ত্ব শেয়ার হোল্ডাররা কত টাকা পাবে এই টেবিলটার মাধ্যমে নির্ণয় করা হয়। এখানে আমি সাজিয়ে রেখেছি, এটা প্রয়োগ করে দেখাতে হবে। যেমন ক্যাপিটাল স্টক বলতে কমন স্টক প্রিফার স্টকের ইস্যুকৃত যে সংখ্যাটা সেটা এখানে যোগ করে নিতে হবে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল অথবা এক্সেস যত জায়গায় যুক্ত থাকবে সেগুলো এখানে যোগ করে নিতে হবে। যোগ করে এখানে পাওয়া যাবে টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অর্থাৎ এইটার যোগফলকে। তারপর টোটাল পেইড ইন ক্যাপিটাল আমরা এখানে পাবো উপরের টাকার সাথে যোগ করলে। পরবর্তী নিয়ম হচ্ছে যে এখানে রিটেন আর্নিংটা যোগ করে আনতে হবে, তখন টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস আমরা এখানে পাবো। শেষের দিকে টিজারি স্টকের টাকাটা বিক করতে হবে, মানে ইস্যু করার পর যে শেয়ারটা আমি ক্রয় করে নিয়েছি এটা বিক করতে হবে। বিক করলে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি পাবো। এটা এখন আর আলোচনা করার প্রয়োজন নাই, এটা অঙ্কের মধ্যে বোঝাতে হবে।
আবার রিটার্ন আর্নিং আনার নিয়ম আছে। রিটার্ন আর্নিংয়ের সাথে নেট ইনকাম এখানে যোগ হবে, তারপরে আরও কিছু কাজ আছে, এটা অঙ্কের মধ্যে দেখাবো এবং তোমাদের কাছে সহজ মনে হবে ইনশাআল্লাহ। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। দি রোলম্যান কর্পোরেশন ইজ অথরাইজ টু ইস্যু 10 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। In its first year, the company has the following stock transaction. The রোলম্যান কর্পোরেশন এটার অনুমোদিত ইস্যু করার জন্য 10 লক্ষ শেয়ার, যেখানে 5 টাকা করে পার ভ্যালু প্রতিটা কমন স্টক। 10 লক্ষ শেয়ার 5 টাকা করে, এই যে পার ভ্যালু দেওয়া, আমি ক্লাসের শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম, পার ভ্যালু মানে আইনের মাধ্যমে সরকারিভাবে যেটা মূল্য নির্ধারণ করা হয়, যাতে তোমরা পার ভ্যালু কি স্টেটেড ভ্যালু কি এটা নিয়ে যাতে পরবর্তীতে অসুবিধা না থাকে, যার কারণে আগে বুঝিয়ে দেওয়া। আরও বিস্তারিত অঙ্কের মধ্যে আলোচনা করতেছি, একবার পরে নেই। জানুয়ারি 10 তারিখ ইস্যুড 4 লক্ষ শেয়ার অফ স্টক 8 টাকা 8 পার শেয়ার, প্রতিটা শেয়ার 8 টাকা করে 4 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, সরবরাহ করা হয়েছে বা বিক্রি করা হয়েছে। জুলাই 1 তারিখে ইস্যুড 1 লক্ষ শেয়ার অফ স্টক ফর ল্যান্ড, জমির বিনিময়ে 1 লক্ষ শেয়ার ইস্যুড করা হয়েছে। দি ল্যান্ড হ্যাড অ্যান আস্কিং প্রাইস 9 লক্ষ। দি স্টক ইজ কারেন্টলি সেলিং অন এ ন্যাশনাল এক্সচেঞ্জ এট 8.25 পার শেয়ার। জমির জিজ্ঞাসা মূল্য 9 লক্ষ টাকা ছিল। তো জিজ্ঞাসা মূল্য যাই থাকুক না কেন এটা দেখার প্রয়োজন নাই। যেই তারিখে শেয়ারটা বিক্রি তখন এটার প্রাইসটা কী ছিল, 8 টাকা 25 পয়সা করে। সেপ্টেম্বরে 1 তারিখ পারচেজ 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দি টিজারি 8 টাকা 9 পার শেয়ার। 10,000 টিজারি শেয়ার ক্রয় করা হয়েছে 9 টাকা করে। এটার মানে হলো যে আমি যে শেয়ার ইস্যু করেছি ওইটাই আমি নিজে ক্রয় করে নিয়েছি। আবার ডিসেম্বরের 1 তারিখে সোল্ড 4,000 শেয়ার অফ দ্য টিজারি স্টক এট 10 পার শেয়ার। 4,000 শেয়ার বিক্রি করে দিয়েছি প্রতিটা 10 টাকা করে। টিজারি স্টক বলতে আমি আমার শেয়ার যেটা ক্রয় করেছিলাম ওইটা আবার বিক্রি করে দিয়েছি। ইনস্ট্রাকশন: journalize the transaction, prepare the stockholders equity section, assuming the company had retained earning 2 লক্ষ এট ডিসেম্বর 31। কোম্পানি রিটেন আর্নিং 2 লক্ষ টাকা ধরে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে তোমরা লক্ষ্য করো, দুইটা প্রশ্নই যে কোনো অঙ্কের মধ্যে করা হবে। জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন, প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন। রিটেন আর্নিং এখানে দেওয়া আছে 2 লক্ষ টাকার ডিসেম্বর 31 তারিখে। ওকে, যেটা বলা হয়েছে ইস্যু করার জন্য অথরাইজড মানে অনুমোদিত আছে 10 লক্ষ শেয়ার। এক একটা শেয়ারের মূল্য অভিহিত মূল্য বা পার ভ্যালু নির্ধারণ করা হয়েছে 5 টাকা করে। লেনদেনগুলো নিচে দেওয়া আছে। জানুয়ারি 10 তারিখে ইস্যুড 4 লক্ষ শেয়ার অফ স্টক 8 টাকা 8 পার শেয়ার। 4 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, প্রতিটা শেয়ার 8 টাকা মূল্য। ওকে, এবার তোমরা দেখো ফেস ভ্যালু বা পার ভ্যালু এটা তো বুঝতে পেরেছ, আইনের মাধ্যমে যেটা নির্ধারিত। স্টেটেড ভ্যালু এটা কোম্পানির দ্বারা নির্ধারিত ঘোষিত মূল্য। এখন শেয়ার ইস্যু করার ক্ষেত্রে যে জার্নাল, এটার পার ভ্যালু কিন্তু 5 টাকা। যদি অভিহিত মূল্যে বিক্রি করা হতো তাহলে সরাসরি ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট এটা বলা হতো, কিন্তু এখানে কি করা হয়েছে, 8 টাকা মূল্যে বিক্রি করা হয়েছে। যেহেতু 8 টাকা মূল্যে বিক্রি করা হয়েছে তাহলে নিশ্চয়ই অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে, অতএব ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট, এই জার্নালটাই এখন আমাদের দিতে হবে। চলো এটা এখন আমরা প্রয়োগ করি। তাহলে অভিহিত মূল্য 5 টাকা আর এখানে যে বিক্রিটা করা হয়েছে বর্তমানে 8 টাকায়। জানুয়ারি 10 তারিখে জার্নালের গোটা এভাবে দিয়ে দিবেন ডেট, অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, তোমরা লক্ষ্য করে দেখো এখানে লেখা হয়েছে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এটা আগে লিখে দিও। এটা লিখে দিলাম। এখন বিক্রি করা হয়েছে 4 লক্ষ শেয়ার 8 টাকা মূল্যে, তাহলে নগদ পাবো 32 লক্ষ টাকা। কিন্তু কমন স্টকে তুমি কোন টাকাটা লিখবে, কমন স্টকে যে কোনো সময় অভিহিত মূল্য যেটা দেওয়া থাকবে সেটাই লিখবে যে কোনো সময়। তাহলে কমন স্টক 4 লক্ষ গুণ 5 20 লক্ষ টাকা।
এখন এইখানে যে লাভের অংশটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 4 লক্ষ এবং 3 কেন? কারণ হচ্ছে 3 কেন নিলাম? অভিহিত মূল্য 5 টাকা, বিক্রি করে দিচ্ছে 8 টাকায়। কত টাকা বেশি লাভ এখানে? 3 টাকা। ওই 4 লক্ষ শেয়ারকে এখন 3 দ্বারা গুণ করে 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা অন্যভাবে লেখা যায় কীরকম? যে 32 থেকে তুমি কমন স্টকের 20 লক্ষ বাদ দিয়ে দাও, অতিরিক্ত যে টাকাটা 12 লক্ষ থাকবে এটাই যাবে এই অ্যাক্সেসের মধ্যে, অর্থাৎ এই পুরোটাই লাভ। তো এখানে টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 4 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু স্টক, টু রেকর্ড বলে কত লক্ষ শেয়ার বিক্রি করা হয়েছে ঠিক এইরকমভাবে তুমি সাজিয়ে দিও। অতএব আমাদের জানুয়ারি 10 তারিখের লেনদেনটা এটা জাবেদা দাখিলা লিখা হলো। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, আরও কিছু দেখো, আরও সহজ হয়ে যাবে। জুলাই মাসের 1 তারিখে ইস্যুড 1 লক্ষ শেয়ার অফ স্টক ফর ল্যান্ড, 1 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে জমির বিনিময়ে। দি ল্যান্ড হেড অ্যান আস্কিং প্রাইস অফ টাকা 9 লক্ষ, জমির জিজ্ঞাসা মূল্য 9 লক্ষ টাকা। দি স্টক ইজ কারেন্টলি সেলিং অন এ ন্যাশনাল এক্সচেঞ্জ এট 8.25 পার শেয়ার। জমির জিজ্ঞাসা মূল্য 9 লক্ষ টাকা ছিল, এটা দেখার প্রয়োজন নাই। কিন্তু যেই তারিখে জমির বিনিময়ে শেয়ারটা ইস্যু করা হয়েছে ওই সময় শেয়ার প্রতি স্টকের মূল্য ছিল 8.25 পার শেয়ার, তখন মূল্যটা কিন্তু এটাই ধরে নিতে হবে। এখন আমরা যেটা লক্ষ্য করব, আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে পার ভ্যালু আছে 5 টাকা, বর্তমানে বিক্রয় করা হচ্ছে 8 টাকা 25 পয়সা, অভিহিত মূল্যের চেয়ে বেশি। একই জার্নাল, অভিহিত মূল্যের চেয়ে বেশি যেহেতু আমরা এই জার্নালটাই দিব, কিন্তু বর্তমানে ক্যাশ পাই নাই। কি পেয়েছি? জমি পেয়েছি। ক্যাশ ডেবিট না লিখে ল্যান্ড ডেবিটটা লিখে দিলেই তো হয়ে যায়, তাই না? তো দেখো এখানে কিন্তু 1 লক্ষ শেয়ার, জুলাই 1 তারিখে জমির বিনিময়ে যেহেতু ল্যান্ড ডেবিট, কমন স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট, ওকে। এখন জমির বিনিময়ে 1 লক্ষ শেয়ার, শেয়ারের মূল্য 8 টাকা 25 পয়সা বর্তমানে ধরা হয়েছে, ডেবিটে লিখে দাও। কমন স্টক 1 লক্ষ শেয়ার, সব সময় কিন্তু পার ভ্যালু 5 লক্ষ টাকা হবে। চাইলে তুমি 8 লক্ষ 25 হাজার থেকে 5 লক্ষ বিক করেও টাকাটা লিখতে পারো, যেটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, অথবা 8 টাকা 25 পয়সা থেকে 5 টাকা বাদ দিলে 3 টাকা 25, এই 3 টাকা 25 দ্বারা 1 লক্ষকে গুণ করেও তুমি টাকাটা এখানে লিখতে পারো। টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 1 লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু স্টক ফর ল্যান্ড, জমির বিনিময়ে এটা লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ব্যাখ্যাটা, এখানে যদি কোনো ভুল হয়, স্বাভাবিক ভুল, কোনো সমস্যা নাই, তুমি তোমার নিজের মতো করে লিখে দিবে। সেপ্টেম্বরের 1 তারিখে পারচেজ 10,000 শেয়ার অফ কমন স্টক ফর দি টিজারি এট টাকা 9 পার শেয়ার, 10,000 শেয়ার ক্রয় করেছি কমন স্টক 9 টাকা করে, মানে আমি যে শেয়ারগুলো বিক্রি করেছি ওই শেয়ার আমি 9 টাকা করে নিজেই আবার ক্রয় করে নিয়ে আসছি। এখন শেয়ার যদি ক্রয় করা হয় টিজারি স্টক, তখন টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট হয়ে জার্নাল, এটাই আমি দিব। 10,000 শেয়ার ক্রয় করা হয়েছে 9 টাকা মূল্যে। সেপ্টেম্বরের 1 তারিখ টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট, 10,000কে 9 দ্বারা গুণ করে 90,000 টাকা এখানে নিয়ে আসো। টু রেকর্ড পারচেজ অফ 10,000 শেয়ার অফ টিজারি স্টক এট কস্ট, টু রেকর্ড পারচেজ অফ 10,000 শেয়ার অফ টিজারি, এতটুকু লিখে দিলেই চলবে। ডিসেম্বরের 1 তারিখ সোল্ড 4,000 শেয়ার অফ দ্য টিজারি স্টক এর টাকা 10 পার শেয়ার, 4,000 শেয়ার বিক্রি করা হয়েছে টিজারি স্টক, মানে যেটা আমি 10,000 শেয়ার ক্রয় করে নিয়েছিলাম ওইখান থেকে 4,000 শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে 10 টাকা করে পার শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে, 9 টাকা করে আমি নিজেই ক্রয় করে নিয়েছিলাম, 10 টাকা করে বিক্রি করে দিয়েছি। তাহলে এটা তো সেল অফ টিজারি স্টক অ্যাবভ কস্ট, অর্থাৎ যে 9 টাকা দিয়ে আমি ক্রয় করেছি তার চেয়ে বেশি মূল্যে আমি বিক্রি করেছি। ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক হয়ে যাবে তখন কি? ক্রেডিট। এটাই আমি এখন বসাবো, এটা তোমাদের কষ্ট করে মনে রাখতে হবে। তো দেখো 4,000 শেয়ার কিন্তু এখন আমি বিক্রি করেছি 10 টাকা করে, এটার মূল্য কিন্তু 9 টাকা ছিল। ডিসেম্বরের 1 তারিখ ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক ক্রেডিট,
এখন ক্যাশ 4,000, শেয়ার বিক্রি 10 টাকা করে 40,000। ট্রেজারি স্টকের মূল্য 4,000 গুণ এটার মূল্য যেটা 9 টাকা, ওইটাই এখানে বসাবেন। লাভ হলো কত? 40,000 থেকে 34,000 বিক করে 4,000ও লিখতে পারো, অথবা এখানে তুমি চাইলে 10 থেকে 9 বিক করলে 1 পাবে। 1কে যদি তুমি ওই 4,000 শেয়ার দ্বারা গুণ করো তাহলে এই 4,000ই পাবে। এইভাবে তুমি অঙ্কটার সমাধান করবে জাবেদা দাখিলা। তো একটা শেষ, এখন পরবর্তী প্রশ্ন। প্রিপেয়ার দি স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন। এখন আমরা শেয়ার হোল্ডারদের মালিকানা সূত্রটা নির্ণয় করব। এইটার যে নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি। শুরুতে আনতে হবে কমন স্টক বা প্রিফার স্টক কি পরিমাণ দেখতে হবে যে ইস্যু করা হয়েছে, সেটাই এখানে আনতে হবে। আবার বিস্তারিত ব্যাখ্যা করে কীরকম, টোটাল ক্যাপিটাল স্টকটা আগে আমি বাইর করে নেই। এখানে যদি আমি লক্ষ্য করে দেখি কি পরিমাণ শেয়ার আমি ইস্যু করেছি সম্পূর্ণ অঙ্কের মধ্যে, 10 লক্ষ শেয়ার, যেটা এটা তো অনুমোদিত 5 টাকা করে। আমি জানুয়ারি 10 তারিখে 4 লক্ষ শেয়ার ইস্যু করেছি। তারপর আমি জুলাই মাসের 1 তারিখে আরও 1 লক্ষ শেয়ার ইস্যু করেছি। তাহলে টোটাল আমি ইস্যু করেছি 5 লক্ষ শেয়ার। এক একটা শেয়ারের পার ভ্যালু দ্বারা গুণ করে কিন্তু আমাদের স্টক হোল্ডার ইকুইটির মধ্যে নিতে হবে। 4 লক্ষ আর 1 লক্ষ 5 লক্ষ টাকা, আর এক একটা শেয়ারের মূল্য অভিহিত মূল্য 5 টাকা। ওকে, তারপর এখানে কী কাজ দেখতে হবে যে ট্রেজারি স্টক ইস্যু করার পরে আমি নিজেই আবার কতটা ক্রয় করে নিছি। 4 লক্ষ আর 1 লক্ষ 5 লক্ষ টাকা, 5 লক্ষ থেকে নিজেই ক্রয় করে নিছিলাম 10,000 শেয়ার। তাহলে ইস্যুকৃত অবস্থায় রইল কতটা শেয়ার? 4,90,000। আবারও আমি বিক্রি করেছি 4,000 শেয়ার। তাহলে ইস্যুকৃত অবস্থায় কতটা শেয়ার রইল? 4,90,000 আর 4,000, 4,94,000 শেয়ার। হিসাবটা কি এখানে মিলাতে পারছেন? 4 লক্ষ আর 1 লক্ষ 5 লক্ষ প্রথমে ইস্যু করেছি, নিজেই আবার ক্রয় করে নিছিলাম, তখন তো আর ইস্যু থাকে না। 10,000 শেয়ার 5 লক্ষ থেকে কমে যায়, 4,90,000 হয়ে যায়। আবারও বিক্রি করেছি 4,000 শেয়ার, তখন ইস্যুকৃত অবস্থায় 4,90,000 আর 4, 4,94,000। তথ্যটা আমি ঠিক এইভাবে এখানে লিখে দিব, লক্ষ্য করো। ব্যালেন্স শিট পার্সিয়াল, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এখানে নির্ণয় করতেছে। পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টকটা এখন আমরা নিয়ে আসব, যেখানে কমন স্টক টাকা 5 পার ভ্যালু, 10 লক্ষ শেয়ার অনুমোদিত, 5 লক্ষ শেয়ার ইস্যু করা হয়েছে, বর্তমানে 4,94,000 শেয়ার আউটস্ট্যান্ডিং অবস্থায় আছে, মানে শেয়ার হোল্ডারদের মধ্যেই আছে। এইটা তথ্য বিস্তারিত আমরা শুধু এখানে লিখে দিতে পারি, কিন্তু টাকাটা কোনটা লিখব? টোটাল ইস্যু করা হয়েছে 5 লক্ষ শেয়ার, পার ভ্যালু 5 টাকা, 5 লক্ষকে 5 দ্বারা গুণ করে 25 লক্ষ টাকা এইখানে চলে আসবে, অর্থাৎ এই 25 লক্ষ টাকা। এটা আমরা এখানে পেয়েছি, এই পেইড ইন ক্যাপিটালটা আমরা এখানে পেয়ে গেলাম নিয়ম অনুযায়ী। ওকে, এখন আমাদের এড করতে হবে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। আমরা কিন্তু নিয়ম মতো যাব, এই জন্য বলবো আগে তোমরা এইটা আয়ত্ত করবে ক্লাসগুলো দেখার পরে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলতে তোমার অঙ্কের মধ্যে এই যে জাবেদা দাখিলা করেছ, যত জায়গার মধ্যে এক্সেস আছে, এক্সেস ওভার কমন স্টক বা এক্সেস প্রিফার স্টক বা পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, পেইড ইন ক্যাপিটাল আর এক্সেস যত জায়গায় আছে সেগুলো যোগ করে নিতে হবে। এখন আমরা দেখি আমাদের অঙ্কের মধ্যে কোথায় কোথায় এক্সেস আছে, এগুলো যে আমাদের যোগ করতে হবে। চলো, একটু আগে এইটার জাবেদা দাখিলা আমরা করেছিলাম। এই যে দেখো জানুয়ারি 10 তারিখে এই যে একটা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস আছে, টাকার পরিমাণ 12 লক্ষ। জুলাই 1 তারিখে এই যে দেখো আরেকটা ক্যাপিটাল ইন এক্সেস আছে, টাকার পরিমাণ 3,25,000। এটা হলো কমন স্টকের, আর তো কমন স্টক নাই, তাহলে 12 লক্ষ আর 3,25,000 হচ্ছে 15,25,000 আমরা কমন স্টকের এক্সেসটা পেয়েছি। তারপর ট্রেজারি স্টকের আরেকটা পেইড ইন ক্যাপিটাল আছে 4,000। এখন এই 15,25,000 কমন স্টকের আর ট্রেজারি স্টকের যে 4,000, দেখো এটা আমরা কিভাবে লিখি। আমি জানি এরপরে আর তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন ইন এক্সেস অফ পার ভ্যালু মানে কমন স্টকের 15,25,000, ট্রেজারি স্টকের 4,000, এই দুইটা যোগ করলে 15,29,000 দেখো এখানে নিয়ে নিছি।
অবশেষে 25 লক্ষ আর 15,29,000 যোগ করলে 40,29,000 টাকা। এটা হচ্ছে টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এটাকে বলা হয়। এই 40 লক্ষ হচ্ছে টোটাল এটাকে বলা হয় টোটাল এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এই 15,29,000 যেটা দুইটার যোগফল, আর টোটাল পেইড ইন ক্যাপিটাল এই 40,29,000 এই টাকাটাকে বলা হয়। এতটুকু পর্যন্ত যে আমি চলে আসলাম টোটাল পেইড ইন ক্যাপিটাল, এটা কিন্তু নিয়ম মেনে, কখন কি আনতে হবে নিয়ম মেনে। এটা কঠিন হবে কেন? আশা করছি তোমাদের কাছে সহজ লাগবে। পরবর্তী নিয়মটা কি? রিটেন আর্নিংটা আনতে হবে। এখন রিটেন আর্নিংয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, এটার আরেকটু বিস্তারিত আলোচনা আছে, আমি পরবর্তী ক্লাসগুলোতে বোঝাবো। আপাতত শুধু তোমরা জেনে নাও যে রিটেন আর্নিংয়ের সাথে নেট ইনকাম যোগ হয়ে আসে। বর্তমান অঙ্কটার মধ্যে এখানে রিটেন আর্নিং আছে 2 লক্ষ টাকা। নেট ইনকাম কি এখানে আছে? নেট ইনকাম নেই। যেহেতু নেই তাহলে তো আর যোগ করার প্রয়োজন নেই, সরাসরি এটাই আমি বিগ করে দিতেছি। রিটেন আর্নিং যোগ করতে হবে। রিটেন আর্নিং আমি 2 লক্ষ টাকা যদি যোগ করি তখন 42,29,000 টাকা এখানে পেয়ে যায়। এটাকে বলা হয় টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। 42,29,000 টাকা। তাহলে পরে কি কাজ? পরের কাজটা হচ্ছে ট্রেজারি স্টকের টাকাটা বিক করতে হবে। ট্রেজারি স্টকের টাকা এই জায়গায় বিক করলে টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি চলে আসে, আমরা উত্তর পর্যন্ত যেতে পারি। অঙ্কটার মধ্যে আমরা একবার লক্ষ্য করে দেখি যে ট্রেজারি স্টকের টাকাটা আসলে কত টাকা। প্রথমে আমি 4 লক্ষ আর 1 লক্ষ 5 লক্ষ শেয়ার ইস্যু করেছিলাম। নিজের 10,000 শেয়ার নিজেই ক্রয় করে নিয়েছিলাম ইস্যু করার পরে। তখন এটার মূল্য ছিল 9 টাকা। 9 টাকা দিয়ে ক্রয় করেছি। 10,000 থেকে 4,000 শেয়ার বিক্রি করার পরে বাকি রইল আমার 6,000 ট্রেজারি স্টক। মানে যতটা ট্রেজারি স্টক আমার কাছে থাকবে ওইটার টাকাটা এখন আমাকে বাদ দিতে হবে। 10,000 শেয়ার আমি ক্রয় করে নিয়েছিলাম ট্রেজারি স্টক, কিন্তু 4,000 যে বিক্রি করে দিছি, এখন বাকি রইল কত? 6,000। তো 6,000 ট্রেজারি স্টক 9 টাকা করে কত টাকা হবে? 6,000 ট্রেজারি শেয়ারকে 9 দ্বারা ভাগ করলে 54,000 টাকা হয়। সেটাই এখন আমাকে বিক করতে হবে। লেস ট্রেজারি স্টক 6,000 শেয়ার, এক একটার মূল্য 9 টাকা, 54,000 এখন বিক করতে হবে। বিক করলে ফাইনালি আমরা পেয়ে গেলাম টোটাল স্টক হোল্ডার সিকিউরিটি। এই যে টাকাটা এখানে লিখে দিলাম। এইভাবে ছোট বড় যে কোনো অঙ্ক থাক, প্রতিটা অঙ্কের সমাধান তোমাকে করতে হবে, আর প্রতিটা অঙ্কের সমাধান আমি তোমাকে বোঝাবো। সুতরাং ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবেন তারাই পারবেন ইনশাল্লাহ। যারা পেড কোর্সে আসছো পরবর্তী ক্লাসগুলো দেখো, তারপর হাতে কলমে প্র্যাকটিস করো।